আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আমি একজন বাঙালি হিসাবে যখনই আমার দেশের ইতিহাস পড়ি, যে পরাক্রমী বীর রাজাদের নাম সামনে আসে তাতে সম্মিলিত আছেন ছত্রপতি শিবাজি, মহারানা প্রতাপ, চন্দ্রগুপ্ত মৌর্য, কৃষ্ণদেব রায় ইত্যাদি। আমি সবসময় ভাবতাম, বাংলায় কি কখনো কোনো সাহসী এবং শক্তিশালী রাজা বা যোদ্ধার জন্ম হয়নি? বাংলার ইতিহাসে কি এমন কোনো রাজা হননি যার কাহিনী পড়ে বেশ গা ছমছম করবে, গর্ববোধ হবে? আর 10টা ভারতীয়র মধ্যে গিয়ে বুক ঠুকে বলতে পারবো যে হ্যাঁ, ইনি আমার বাংলার থেকে। আজকে আমি আপনাদের এমন একজন বাঙালি রাজার কাহিনী শোনাবো যার সম্বন্ধে শুনে আপনারা গর্ববোধ করতে বাধ্য। উনি বাংলার প্রথম স্বাধীন রাজা মহারাজা ধীরাজ গৌড় নরেশ আদিত্যনারায়ণ গুপ্ত কিংবা শশাঙ্ক। ওনার সাম্রাজ্যের সীমা কাশী থেকে শুরু করে বর্তমানের গুজরাট ছুঁয়ে উড়িষ্যার চিল্কা হ্রদকে সম্মিলিত করে সোজা উঠে যায় বর্তমানের আসাম পর্যন্ত। উত্তর ভারতের পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন থেকে শুরু করে দক্ষিণ ভারতের চালুক্য বংশের পুলকেশন, আরাকানের রাজারা, এমনকি চীনের হুন আদিবাসীরা পর্যন্ত একসময় এই বাঙালি রাজার আক্রমণ থেকে নিরাপদ ছিল না। কিছু ইতিহাসকার এমনও বলে যে ভারতবর্ষের বুক থেকে বৌদ্ধ ধর্ম মুছে যাওয়ার একমাত্র কারণ ছিলেন এই মহারাজ শশাঙ্ক। ওনার আতঙ্কেই চীনের হুন আদিবাসীরা, যারা বারে বারে উত্তর ভারতে আক্রমণ করেছিল, বাংলায় আক্রমণ করার সাহস পায়নি। মহারাজা ধীরাজ শশাঙ্কের সম্বন্ধে যতটা তথ্য দেওয়া সম্ভব চেষ্টা করব এই ভিডিওতে দিতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করতে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা শুনব সেই সময়কার কাহিনী যখন যশস্বী গুপ্ত সাম্রাজ্যের পতন হয় আর তার পরিণাম হিসাবে পূর্ব ভারতে গৌড় সাম্রাজ্যের স্থাপনা হয়। এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যার ডাকনাম হচ্ছে কানসোনা, যার অবশেষ বর্তমানের বাংলার মুর্শিদাবাদ জেলাতে পাওয়া যায়। গৌড় সাম্রাজ্যের স্থাপনা করার পরের 1 দশক মহারাজ শশাঙ্কের পরম লক্ষ্য ছিল গোটা পূর্ব ভারতবর্ষকে নিজের অধীনে করা এবং নিজের রাজ্যকে চীনের হুন আদিবাসীদের থেকে সুরক্ষিত রাখা। হর্ষ চরিত্র থেকে জানা যায় যে শশাঙ্ক একজন খুবই উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলেন। যখন উনি উড়িষ্যাকে নিজের অধীনে করেন, তখনই উড়িষ্যার এক রাজা ওনাকে প্রথমবার মহারাজা ধীরাজ গৌড় আধিপতি শশাঙ্ক নামে সম্বোধিত করে। উনি যখন পবিত্র ধার্মিক শহর কাশীতে আক্রমণ করেন, তখন বাণভট্ট লেখে যে উনি ঠিক একটা বাঘের মতন হয়ে গেছিলেন, যার সামনে দাঁড়াতে কেউ সাহস পেত না। শশাঙ্কের আমলে বাংলা স্বর্ণকালের মুখোমুখি হয়, আবার ওনার আমলেই বাংলা নিজের এক কালো অধ্যায়েরও মুখোমুখি হয়। এমন নয় যে শশাঙ্ক নিজের জীবনে শুধুই সাফল্য দেখেছিলেন। বাংলা, বিহার আর উড়িষ্যাকে জয় করার পর ওনার গন্তব্যস্থান ছিল আসাম। বলা চলে এখান থেকেই ওনার পতন শুরু হয়েছিল। শশাঙ্ক যখন নিজের সৈন্য নিয়ে আসাম আক্রমণ করেন, ওনাকে ভাস্কর বর্মন আর সুপ্রতিষ্ঠিত বর্মন নামে 2 রাজার হাতে পরাজয়ের মুখোমুখি হতে হয়। যদিও আসামের রাজারা এই বাঙালি রাজার আক্রমণ আটকাতে সফল হয়েছিল, কিন্তু তাদের রাতের ঘুম এই ভেবে চলে যায় যে মহারাজ শশাঙ্ক যে কোনো দিন নিজের সৈন্যবাহিনী নিয়ে আবার ফিরে আসবেন আসাম দখল করতে। এমন সময় মহারাজ শশাঙ্ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন মালবার রাজা দেবগুপ্তর দিকে। এই দেবগুপ্তর রাজত্ব ছিল বর্তমানের গোটা গুজরাট আর রাজস্থানের এলাকাতে।
আর দেবগুপ্তের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে উনি পুষ্যভূতি আর মৌখরীদের হারিয়ে গোটা উত্তর ভারতের ওপর রাজত্ব করবেন। শশাঙ্ক আর দেবগুপ্তর মধ্যে এই চুক্তি হয় যে যদি কোনো দিনও এই দুই রাজ্যের মধ্যে কারুর ওপর উত্তর ভারত থেকে কোনো আক্রমণ হয়, তাহলে দ্বিতীয় রাজ্য প্রথম রাজ্যের সাহায্য করতে নিজের সৈন্যদল পাঠাবে। এবার দেবগুপ্ত আর শশাঙ্কের অপেক্ষা শুরু হলো। অপেক্ষা একটা সঠিক সময়ের, যখন তারা উত্তর ভারতকে আক্রমণ করতে পারবে। এই সুযোগটা তাদের কাছে আসে প্রায় 1 বছর বাদে। থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের মৃত্যু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওনার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন মানে হর্ষবর্ধনের দাদাকে থানেশ্বরের নতুন রাজা ঘোষণা করা হয়। এমন সময় দেবগুপ্তের মাথায় একটা কুবুদ্ধি জন্ম নেয়। দেবগুপ্ত ভাবে যে এই সময় রাজ্যবর্ধন নতুন রাজা হয়েছে, যদি তিনি কোনোভাবে শুধুমাত্র মৌখরীদের হারিয়ে দিতে পারেন, মানে গৃহবর্মণকে হারিয়ে দিতে পারেন, তাহলে পুষ্যভূতিরা কিচ্ছু করতে পারবে না, কারণ তাদের রাজা নতুন আর অনভিজ্ঞ। এই সময় যে কোনো বুদ্ধিমান লোক মহারাজ শশাঙ্কের সাহায্য নিত এই যুদ্ধে যাওয়ার আগে। কিন্তু দেবগুপ্ত মনে করে যে যদি উনি একা শশাঙ্কের সাহায্য না নিয়ে জিতে যেতে পারেন, তাহলে ওনাকে গোটা ভারতবর্ষের সম্রাট হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু অপরদিকে যদি উনি মহারাজ শশাঙ্কের সাহায্য নেন, উনি বাধ্য হবেন অর্ধেক রাজত্ব মহারাজ শশাঙ্ককে দিতে। এই কুবুদ্ধি মাথায় নিয়ে দেবগুপ্ত নিজের সৈন্য নিয়ে প্রস্থান করলেন কন্নৌজের দিকে, কারণ কনৌজ শহর ছিল মৌখরী সাম্রাজ্যের রাজধানী। দেবগুপ্ত জানতেন যে উনি একা নিজের সামর্থ্যে গৃহবর্মণকে মারতে পারবেন না, তাই উনি একটা ষড়যন্ত্র করে গৃহবর্মণকে হত্যা করার পরিকল্পনা করেন। উনি নিজের গোটা সৈন্য নিয়ে কনৌজ শহরের বাইরে অপেক্ষা করেন আর নিজের কিছু বিশ্বস্ত সৈনিকদের পাঠান গৃহবর্মণকে হত্যা করতে। যে মুহূর্তে দেবগুপ্ত জানতে পারে যে তার পাঠানো হত্যাকারীরা গৃহবর্মণকে মারতে সফল হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে নিজের সৈন্য নিয়ে কনৌজ শহরে প্রবেশ করেন আর বিনা রাজাতে মৌখরী সৈনিকরা আত্মসমর্পণ করে দেয়। দেবগুপ্ত রাজ্যশ্রীকেও বন্দী করে নেয়। যখন এই খবরটা থানেশ্বর পৌঁছয়, মহারাজ রাজ্যবর্ধন নিজের জামাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আর নিজের বোনকে দেবগুপ্তের কবল থেকে ছাড়াতে বেরিয়ে পড়ে নিজের সৈন্য নিয়ে। অন্যদিকে মহারাজ শশাঙ্ক যখন এটা জানতে পারেন, তখন উনিও নিজের সৈন্য নিয়ে বেরিয়ে পড়েন কন্নৌজের দিকে, কারণ উনি বুঝে গেছিলেন যে এবার বাংলা আর উত্তর ভারতের মধ্যে যুদ্ধ অনিবার্য। কারণ যদি দেবগুপ্ত আর রাজ্যবর্ধনের মধ্যে এই লড়াইতে রাজ্যবর্ধন জেতে, তাহলে খুব স্বাভাবিকভাবে উনি গৌড় রাজ্য আক্রমণ করবেন, আর যদি দেবগুপ্তও জিতে যায়, তাহলেও একদিন না একদিন অবশ্যই সে গৌড় রাজ্যকে আক্রমণ করবে। এরই মধ্যে রাজ্যবর্ধন আর দেবগুপ্তের সৈন্যবাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হয়। বলে রাখা ভালো যে সেই সময় দেবগুপ্তর কাছে নিজের মালবার সৈন্য তো ছিলই, সাথে মৌখরী সাম্রাজ্যের গোটা সৈন্যবাহিনীও ছিল। দেবগুপ্ত পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন যে উনি এই যুদ্ধে বিজয়ী হবেন, কারণ ওনার অপর দিকের বাহিনীর যে নেতৃত্ব করছে সেই রাজ্যবর্ধন একজন অনভিজ্ঞ রাজা। যুদ্ধ আরম্ভ হয় আর এই যুদ্ধে দেবগুপ্ত রাজ্যবর্ধনের হাতে মারা যায়। দেবগুপ্ত যেটা জানতেন না যে রাজ্যবর্ধন একজন খুবই সাহসী আর কুশল যোদ্ধা ছিলেন, যে কিনা মাত্র 20 বছর বয়সে চীনের হুন আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং বিজয়ী হয়। দেবগুপ্তকে হত্যা করার পর এখন গোটা উত্তর ভারত রাজ্যবর্ধনের অধীনে চলে আসে, কারণ এবার পুষ্যভূতি, মৌখরী এবং মালবার পুরো সাম্রাজ্য ওনার ছিল। এমন সময় সেই জায়গায় গিয়ে পৌঁছন মহারাজ শশাঙ্ক। এইখান থেকে ইতিহাস পুরোপুরি অপরিষ্কার। ইতিহাসবিদরা সঠিকভাবে এরপর যেটা বলতে পারে সেটা হচ্ছে যে রাজ্যবর্ধনের মৃত্যু হয় শশাঙ্কের হাতে।
কিন্তু যখন হর্ষবর্ধন জানতে পারে যে রাজ্যবর্ধনের মৃত্যু হয়েছে আর তার কারণ হচ্ছেন শশাঙ্ক, তখন উনি প্রতিজ্ঞা করেন যে উনি শশাঙ্ককে আর ওনার সাম্রাজ্যকে শেষ করে দেবেন। হর্ষবর্ধনের রাজ্যকবি বাণভট্ট তার জীবনী হর্ষচরিত্রতে লেখে যে হর্ষবর্ধন প্রতিজ্ঞা করলেন যে উনি শশাঙ্ককে শেষ করবেন, কিন্তু তারপরে এই বিষয়ে আর কোনো উল্লেখ হর্ষচরিত্রতে পাওয়া যায় না। মানে হর্ষবর্ধন প্রতিজ্ঞা করলেন সেটা তো ঠিক আছে, কিন্তু উনি নিজের প্রতিজ্ঞা রাখতে সফল হলেন না ব্যর্থ হলেন এর কোনো উল্লেখ কিন্তু আমরা পাই না। এমনকি ইতিহাসবিদরা এটাও বলতে পারে না যে যখন মহারাজ শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেই দিয়েছিলেন, ওনার তো আগে গিয়ে থানেশ্বরও দখল করার কথা ছিল। তাহলে উনি গোটা ভারতবর্ষে, মানে অন্তত উত্তর পূর্ব আর এই কি বলবো, যাকে আমরা আজকের দিনে উত্তর ভারত বলি, তার ওপর পুরোপুরি ওনার দখল হয়ে যেত। কিন্তু সেটা না করে উনি আবার ফিরে আসলেন গৌড় রাজ্যে। মানে উনি অপেক্ষা করছিলেন যে এবার হর্ষবর্ধন এসে গৌড় রাজ্যে আক্রমণ করবেন। ওনার মতন একজন কুশল যোদ্ধা আর বুদ্ধিমান রাজার তো এরম ভুল করা সাজে না। ইতিহাসবিদরা বলে যে এরপর নাকি হর্ষবর্ধন একের পর এক সমানে গৌড় রাজ্যে আক্রমণ করেন এবং ওনাকে সাহায্য করে আসামের এবং আরাকানের রাজারা। চীনি বৌদ্ধ ভিক্ষু হিউয়েনসাং নিজের লেখা বিভিন্ন বইতে মহারাজ শশাঙ্কের উল্লেখ অনেকবার করেছেন। এই দেশের বিখ্যাত ইতিহাসবিদরা মহারাজ শশাঙ্কের প্রত্যেকটা উপলব্ধিকে বৌদ্ধ ধর্ম বিরোধী ঘোষণা করে। এটা সত্যি যে মহারাজ শশাঙ্ক এমন কিছু কাজ করেছিলেন যা এই দিকে সংকেত দেয় যে উনি বৌদ্ধ ধর্ম বিরোধী ছিলেন। যেরকম উনি সেই বোধি গাছটাকে কেটে ফেলেছিলেন যার নিচে বসে গৌতম বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন। উনি একটা বিশাল বড় শিলালেখকে ধ্বংস করেছিলেন যার ওপর বুদ্ধের পদচিহ্ন ছিল। বুদ্ধের একটা খুবই দামি চিত্র গয়াতে ছিল। যখন গৌড় সৈনিকরা গয়া দখল করে, মহারাজ শশাঙ্কের আদেশে ওনার সেনাপতিরা সেই চিত্রটাকে ধ্বংস করে দেয়। এমনকি বৌদ্ধ ধর্মের একটা বই আর্যমঞ্জুশ্রী মূলকল্পে লেখা আছে যে যেহেতু শশাঙ্ক নিজের জীবনকালে এত পাপ করেছিলেন, তাই নাকি ওনাকে একটা বেদনাদায়ক মৃত্যু পেতে হয়। এমনকি হিউয়েনসাংও নিজের কিছু বইতে এই কথাই লিখেছেন। যে যাই বলুক না কেন, মহারাজ শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন, যিনি বাংলাকে কেন্দ্রতে রেখে গোটা ভারতবর্ষকে শাসন করার স্বপ্ন দেখেছিলেন।